প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রমের উপর জনগণের সমর্থন আগের তুলনায় কমে গেছে। ট্রাম্প প্রশাসনের প্রথম 6 মাসে তার উপর জনগণের সমর্থন 53% থেকে কমে এখন দাঁড়িয়েছে 42%। সিবিএস নিউজের জরিপে এমন তথ্য উঠে এসেছে। একই সময়কালে ট্রাম্পের গণবিতরণ কর্মসূচির উপর জনগণের আস্থা 10% কমে এখন দাঁড়িয়েছে 49%। এদিকে ক্যালিফোর্নিয়ায় আইসের কর্মকাণ্ডের সমালোচনা করে লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র ক্যারেন বেস বলেছেন, সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করে শুধু অর্থের অপচয় হয়নি, একই সঙ্গে অপব্যবহার করা হয়েছে ন্যাশনাল গার্ডের। লস অ্যাঞ্জেলেসে জরুরি পরিস্থিতিতে মোতায়েন করা 4000 ন্যাশনাল গার্ড সদস্যদের মধ্যে 2000 জনকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। রবিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশনের এক সাক্ষাৎকারে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেসের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এসব সৈন্যদের মোতায়েন করারই কোনো প্রয়োজন ছিল না। ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করে শুধু অর্থেরই অপচয় হয়নি, বরং তরুণদের গুরুত্বপূর্ণ সময়েরও অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলেন মেয়র ক্যারেন বেস। এছাড়া 4000 সৈন্যের মধ্যে মাত্র 200 জনকে প্রকৃতপক্ষে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুখোশ পরে আইস সদস্যদের অভিযান পরিচালনার সমালোচনা করে মেয়র বলেন, তারা এমনভাবে অভিযান চালাচ্ছেন মনে হচ্ছে যেন কাউকে অপহরণ করছে তারা। এদিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছে দাবানলের মৌসুম। এখনও এই অঞ্চলে নেই কোনো স্থায়ী ফায়ার চিফ। গত ফেব্রুয়ারি মাসে আগের ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলিকে চাকরিচ্যুত করার পর ভিলানুয়েভাকে অন্তর্বর্তীকালীন ফায়ার চিফ হিসেবে নিয়োগ দেন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস। তবে ক্রাউলিকে বরখাস্ত করার 5 মাস পেরিয়ে গেলেও স্থায়ী ফায়ার চিফ না থাকায় এ নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না লস অ্যাঞ্জেলেসের মেয়র। ফায়ার চিফ ছাড়াই আরেকটি দাবানলের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছেন তারা। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণ কার্যক্রমের জনসমর্থন কমেছে। আগের মাসের তুলনায় ট্রাম্পের কার্যক্রমের জনসমর্থন 42% নেমে এসেছে। সম্প্রতি সিবিএস নিউজের এক জরিপে উঠে আসে এমন চিত্র। এছাড়া দেশের অধিক মানুষ মনে করছে তাদের ধারণার চেয়ে বেশি মানুষকে বিতরণ করছে ট্রাম্প প্রশাসন। নির্বাচন বিষয়ক বিশেষজ্ঞ অ্যান্থনি স্যালভান্তো জানান, অপরাধী ছাড়াও প্রশাসন অন্যদেরও নির্বাসিত করছে বলে মনে করছে অধিকাংশ মানুষ। এদিন সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে একই প্রসঙ্গে আইসের ডিরেক্টর টড লিয়ন্স বলেন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সহযোগিতা পান না তারা। সেজন্য কেবল অপরাধীদের নয়, অবৈধ যে কাউকেই আটক করবে আইস। ওদিকে ভেনেজুয়েলার সমকামী মেকআপ আর্টিস্ট আন্দ্রে হার্নান্দেজ রোমেরোকে গত মার্চ মাসে এল সালভাদোরের কারাগারে পাঠায় ট্রাম্প প্রশাসন। তবে বন্দি বিনিময়ের মাধ্যমে গত শুক্রবার তাকে মুক্তি দিয়ে ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। জীবনের ঝুঁকির কারণে গত বছরের প্রথম দিকে ভেনেজুয়েলা থেকে পালিয়ে আমেরিকা এসে আশ্রয় প্রার্থনা করেছিলেন রোমেরো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল অ্যাক্টের কারণে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশে পরিণত হতে যাচ্ছে বলে আশঙ্কা করেন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স। রবিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বের সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ হয়ে আমেরিকা কতদিন শীর্ষ পরাশক্তি হয়ে থাকতে পারবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে আগামী সেপ্টেম্বরের মধ্যে সব অর্থ বিল পাশে সহায়তা করে সরকারি কার্যক্রমে অচলাবস্থা ঠেকাতে ডেমোক্র্যাটদের সহযোগিতা কামনা করেছেন সেনেট মেজরিটি লিডার জন থুন। তিনি বলেন, দলাদলির রাজনীতি না করে দেশ ও মানুষের কল্যাণে ডেমোক্র্যাট রিপাবলিকানদের একযোগে কাজ করা উচিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যয় সংকোচন বাজেট দেশের কয়েক মিলিয়ন মানুষের জীবন ও জীবিকা ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্স। মেডিকেড ও স্ন্যাপে কাটছাটকে অমানবিক আখ্যা দিয়ে সামার্স বলেন, সোশ্যাল সেফটি নেটে এ ধরনের আঘাত দেশের ইতিহাসে নজিরবিহীন। এত ব্যয় সংকোচনের পরেও ট্রাম্পের বাজেট জাতীয় ঋণে কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করবে। বিশ্বের সর্বোচ্চ ঋণগ্রস্ত দেশ হয়ে আমেরিকা আর কতদিন শীর্ষ পরাশক্তি থাকতে পারবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সামার্স। তবে ট্রাম্পের বাজেট দেশের মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করেন সেনেট মেজরিটি লিডার জন থুন। আগামী সেপ্টেম্বরের মধ্যে সব অর্থায়ন বিল পাশ করতে সহায়তা করে সরকারি কার্যক্রমে অচলাবস্থা ঠেকাতে ডেমোক্র্যাটদের অনুরোধ জানিয়েছেন থুন।
এদিকে ট্রাম্পের বাজেট নিয়ে প্রতিনিয়ত শোরগোল তোলায় সেনেট মাইনরিটি লিডার চাক শুমারের কড়া সমালোচনা করেন রিপাবলিকান সেনেটর ডেভ ম্যাককর্মিক। তিনি দাবি করেন বাজেটে যেসব বিদেশি সহায়তা বন্ধ করা হয়েছে তা চুল ছাঁটাইয়ের মতোই নগণ্য। ম্যাককর্মিক বলেন, ডেমোক্রেটিক পার্টি জনগণের সাথে সংশ্লিষ্টতা হারিয়েছে। দেশের মানুষ কি চায় সে বিষয়ে তাদের আর কোনো ধারণা নেই বলে মনে করেন এই রিপাবলিকান সেনেটর। ন্যাশনাল পাবলিক রেডিওতে ব্যয় সংকোচনের প্রতি জনগণের সমর্থন আছে বলেও দাবি করেন তিনি। বাজেটে বিভিন্ন ফেডারেল সংস্থা ও সেবার খরচের অনুমোদনের জন্য দরকার একটি দ্বিদলীয় প্রক্রিয়া। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা এই প্রক্রিয়াকে একচেটিয়া করে ফেলেছে বলে মনে করেন অনেকেই। সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সদস্য রিপাবলিকান সেনেটর জন কেনেডি বলেছেন, অচলাবস্থা ঠেকাতে অনুমোদন প্রক্রিয়াতে পরিবর্তন আনা খুবই জরুরি। ডিএনআই তুলসী গ্যাবার্ডের 2016 সালের নির্বাচন সম্পর্কে ষড়যন্ত্রের দাবি বিপজ্জনক মিথ্যা বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম হাইমস। রবিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে বিস্ফোরক দাবি করেন গ্যাবার্ড। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে গ্যাবার্ড বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয়কে খাটো করে দেখাতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলে ওবামা প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন, জেমস কোমি, জন ব্রেনান, জেমস ক্ল্যাপার এবং সুজান রাইস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড। রবিবার ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বারাক ওবামা সহ তৎকালীন প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। এ সময় ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর জানান, 2016 সালের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পিতভাবে ভুয়া গোয়েন্দা তথ্য তৈরি করেছিল তৎকালীন ওবামা প্রশাসন। গ্যাবার্ডের দাবি, ওবামা এবং বাইডেন এ বিষয়ে সম্পূর্ণরূপে অবগত ছিলেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্র চুরি করতে যারা প্রচেষ্টা চালিয়েছেন তাদেরকে জবাবদিহিতা ও বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার প্রকাশিত এ সংক্রান্ত 100-রও বেশি নথি জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই এর কাছে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে তুলসী গ্যাবার্ডের বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে ডেমোক্র্যাটদের মাঝে। ওবামা সহ তৎকালীন প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তুলসী গ্যাবার্ডের দাবি নিয়ে কথা বলেছেন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ জিম হাইমস। রবিবার সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে 2016 সালের নির্বাচনের গোয়েন্দা তথ্য নিয়ে গ্যাবার্ডের বক্তব্যকে বিপজ্জনক মিথ্যা বলে আখ্যায়িত করেছেন হাইমস। এছাড়া দ্বিদলীয় সেনেট কমিটি এবং স্পেশাল কাউন্সিল জন ডারহাম ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার জন্য রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছিলেন বলেও জানান ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ। এছাড়া ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নারও গ্যাবার্ডের সমালোচনা করেছেন। সম্প্রতি প্রকাশিত এক গণমাধ্যমে উঠে আসে এমন চিত্র। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর পদের জন্য তুলসী গ্যাবার্ড যোগ্য নন বলে মন্তব্য করেন মার্ক ওয়ার্নার। প্রয়াত অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজশের বিষয়টি স্পষ্ট করতে নথি প্রকাশের পক্ষে অবস্থান নিয়েছেন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক আইন প্রণেতাদের একাংশ। এছাড়া এপস্টিনের তালিকা বিষয়ে জানতে তার প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েলকে কংগ্রেসের মুখোমুখি করার পরামর্শ দিয়েছেন অধ্যাপক অ্যালান ডারশোয়েটস। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টেড লু বলেছেন, এপস্টিনের নথিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম না থাকলে এফবিআই কর্মকর্তাকে নথি আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হতো না। কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগসাজশ ছিল কিনা তা খোলাসা করতে এ সংক্রান্ত সব নথি প্রকাশের পক্ষে অবস্থান নিয়েছেন রিপাবলিকান এবং ডেমোক্রেটিক আইন প্রণেতাদের একাংশ। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান টেড লু জানান, এপস্টিন নথি টেবিলেই আছে জানালেও এখন কেন অ্যাটর্নি জেনারেল গড়িমসি করছেন তা জানাও জরুরি। তার অভিযোগ, শিশুদের উপর যৌন নির্যাতন চালানো প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় গোপন রাখতেই এখন উল্টো পথে হাঁটছেন প্যাম বন্ডি। এরই মধ্যে এপস্টিন নথিতে থাকা খদ্দেরদের তালিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের নাম থাকায় এফবিআই এর এক সাবেক কর্মকর্তা নথিগুলো আটকে দেওয়ার নির্দেশ পান বলে জানায় এনবিসি নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন। কংগ্রেসম্যান লু বলেন, এপস্টিনের নথিতে ট্রাম্পের নাম না থাকলে এফবিআই কর্মকর্তাকে নথিগুলো আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হতো না। এদিকে ডিএইচএস এর সাবেক চিফ অফ স্টাফ মাইলস টেইলর জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় গোপন রাখতেই এফবিআই কর্মকর্তাকে এপস্টিন নথি বিষয়ে সতর্ক করা হতে পারে। এপস্টিনের নথিতে নাম থাকলেই কেউ অপরাধী হয়ে না গেলেও এমন কুখ্যাতি অপরাধীদের সাথে বন্ধুত্বই লজ্জাজনক বলে মনে করেন টেইলর।
বলেন এপস্টিনের মতো অপরাধীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো ব্যক্তির বিরুদ্ধেও তদন্ত শুরু হওয়া উচিত। এপস্টিনের নথি প্রকাশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঘাবড়ে গিয়েছেন বলেও মনে করেন টেইলর। বলেন প্রতিশ্রুতি দিয়েও নথি প্রকাশ না করে আবোল তাবোল বকছেন ট্রাম্প। গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করতেই ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলা করেছেন ট্রাম্প এবং সামনের দিনগুলোতে আরও উল্টোপাল্টা আচরণ করবেন বলেও মনে করেন সাবেক ডিএইচএস কর্মকর্তা। এদিকে জেফ্রি এপস্টিনের অপকর্মের সহযোগী গিলেইন ম্যাক্সওয়েলকে কংগ্রেসের মুখোমুখি করার প্রস্তাব দিয়েছেন হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক অ্যালান ডোরশোউইটজ। এপস্টিনের মামলা পরিচালনার সময় নথিপত্র পর্যালোচনা করেছিলেন জানিয়ে তিনি বলেন এপস্টিনের খদ্দেরের তালিকা বিষয়ক কোনো তথ্য দেখেননি। তবে এফবিআই এর তদন্তে ভুক্তভোগীরা বিভিন্ন দেশের সরকার প্রধান থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উল্লেখ করেছিলেন বলেও জানান তিনি। এ বিষয়ে 20 বছরের কারাদণ্ডপ্রাপ্ত গিলেইন ম্যাক্সওয়েল সবচেয়ে ভালো তথ্য দিতে পারবেন জানিয়ে ডোরশোউইটজ বলেন কংগ্রেস চাইলে এপস্টিনের সহযোগীকে প্রশ্ন করতে পারে। শিশুদের যৌনকর্মের জন্য পাচারের অভিযোগে জেফ্রি এপস্টিনকে 2019 সালের 6 জুলাই গ্রেপ্তারের আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বছরই নিউ ইয়র্কের এক কারাগারে আত্মহত্যা করেন এপস্টিন নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও বিষয়টি রীতিমতো উপেক্ষা করে যাচ্ছেন তিনি। দেশজুড়ে চলমান আইসের অভিযানে আটক শিশুদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। রবিবার আকলুর ইমিগ্রেন্টস রাইটস প্রজেক্টের ডিরেক্টর লি গ্যালান্ট এমএসএনবিসিকে একথা জানান। মাসের পর মাস শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে ট্রাম্প প্রশাসন দমন পীড়নের নতুন অধ্যায় শুরু করেছে বলেও অভিযোগ করেন গ্যালান্ট। এদিকে শিশুদের ওপর নির্যাতন চালাতে দেশের কোনো মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি বলে মন্তব্য করেছেন কলম্বিয়া ল স্কুলের ইমিগ্রেশন রাইটস ক্লিনিকের ডিরেক্টর ইলোরা মুখার্জি। আইসের অভিযানে আটক অভিভাবকদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হলেও পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের রিফিউজি রিসেটেলমেন্ট কাস্টডির আওতাধীন আশ্রয় কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে। এরই মধ্যে ORR নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্রগুলোতে জরুরি সুবিধা সীমিত করতে উদ্যোগ নিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। এতে ফেডারেল বন্দি শিবিরে আটক শিশুরা চিকিৎসা, পুষ্টিকর খাবারের মতো জরুরি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার আইনজীবীরা। আকলুর ইমিগ্রেন্টস রাইটস প্রজেক্টের ডিরেক্টর লি গ্যালান্ট বলেন পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করা বিষয়ে অসংখ্যবার উদ্বেগ জানালেও আমলে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। শিশুদের অধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ নিয়ে এরই মধ্যে অন্তত 4 বার আকলুর আইনজীবীরা আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তিনি। ফেডারেল কাস্টডিতে থাকা শিশুদের পরিচর্যায় 1997 সাল থেকে কার্যকর ফ্লোরেস সেটেলমেন্টকে উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন দমন পীড়নের নতুন অধ্যায় শুরু করেছে বলে অভিযোগ করেন গ্যালান্ট। এদিকে অবৈধ অভিবাসী হিসেবে আটক বাবা মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন কয়েক হাজার শিশু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানান কলম্বিয়া ল স্কুলের ইমিগ্রেশন রাইটস ক্লিনিকের ডিরেক্টর ইলোরা মুখার্জি। টেক্সাসের ডিটেনশন সেন্টারে 2 মাসেরও বেশি সময় ধরে বন্দী 8 বছর বয়সী এক শিশুর কথা জানিয়ে তিনি বলেন শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে নির্যাতন চালাতে দেশের কোনো মানুষ ভোট দেননি। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন বিরোধী অবস্থান কোনো ভালো খবর দিচ্ছে না বলে মনে করেন ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক নাতাশা সারিন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদেও অভিবাসীদের পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার অসংখ্য ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি জানান বাবা মায়ের কারণে শিশুদের উপর নির্যাতন চালানোর নজির দেশের মানবিক উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে CNN এর জরিপ অনুযায়ী কোনো অপরাধে জড়িত নন এমন অভিবাসীদের গ্রেফতারের বিরুদ্ধে মত দিয়েছেন 59% অংশগ্রহণকারী। আইসের অভিযান এবং অনিবন্ধিত অভিবাসীদের উপর দমনমূলক নীতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার অনুসারীরা জনসমর্থন হারাচ্ছেন বলে মনে করেন অ্যাক্সিওসের সিনিয়র কন্ট্রিবিউটর মার্গারেট তালেব। টেক্সাসের রিপাবলিকানদের কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের উদ্যোগকে নিয়ম বহির্ভূত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন হাউস রিপাবলিকানরা ভোটারদের ভয় পাচ্ছেন বলে আগামী মধ্যবর্তী নির্বাচনে জয়ের জন্য প্রতারণার চেষ্টা করছেন তারা। একই অভিযোগ করেছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রে ক্যাসার। তিনি বলেন আসন পুনর্বিন্যাসের এমন উদ্যোগ ভোটার আইনের লঙ্ঘন। অন্যদিকে সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেটো ওরোর্প মনে করছেন রিপাবলিকানদের এই উদ্যোগ তাদের জন্য বুমেরাং হতে পারে। পাশাপাশি ডেমোক্র্যাটদের পাল্টা লড়াইয়ের ওপর জোর দিয়ে তিনি বলেন রিপাবলিকানদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। আগামী মধ্যবর্তী নির্বাচনে হাউসে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে জিওপি নেতৃত্বাধীন কিছু স্টেটের কংগ্রেশনাল আসনের সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা করছেন রিপাবলিকানরা। টেক্সাস তার মধ্যে অন্যতম। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এরই মধ্যে স্টেট আইনসভার বিশেষ অধিবেশন ডেকেছেন। কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট পুনর্বিন্যাস করা এই অধিবেশনের অন্যতম আলোচ্য বিষয়।
হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিজ বলেন, রিপাবলিকানরা জনগণের প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ, সেজন্য তারা যে কোনো উপায়ে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে জিততে চান। এর আগে 2021 সালে কংগ্রেশনাল সীমানা পুনর্নির্ধারণ করেছিল টেক্সাসের রিপাবলিকান নিয়ন্ত্রিত স্টেট আইনসভা। তা 2031 সাল পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল। সংখ্যাগরিষ্ঠ দলের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট পুনর্বিন্যাস করার উদাহরণ থাকলেও এত অল্প সময়ের ব্যবধানে এমনটা দেখা যায় না বলে দাবি করেন জেফ্রিস। তিনি বলেন, এরই মধ্যে রিপাবলিকানরা টেক্সাসের আসনগুলোকে নিজেদের জন্য সুবিধাজনক করে পুনর্বিন্যাস করেছেন। এখন আবার সীমানা পরিবর্তন করে অতিরিক্ত রিপাবলিকান ভোটার যোগ করতে চাইছেন। তবে তাদের এই চেষ্টা উল্টো ফলও নিয়ে আসতে পারে বলে মনে করেন হাউস মাইনরিটি লিডার। টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ কাসার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প জানেন আগামী মধ্যবর্তী নির্বাচনে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই, তাই জালিয়াতির পরিকল্পনা করছেন তারা। সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেটে ও রার্ক বলেন, নতুন আদমশুমারির আগেই মধ্য দশকে এমন কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট পুনর্নির্ধারণের ঘটনা খুবই বিরল। তার মতে ট্রাম্পের নীতিগুলো খুবই অজনপ্রিয়। তিনি ভোটারদের জবাবদিহিতা এড়াতে চান এবং কংগ্রেসে সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা নিয়ে তিনি চিন্তিত। রিপাবলিকানদের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা লড়াইয়ের ওপর জোর দিয়েছেন হাউস ডেমোক্রেটদের নেতা হাকিম জেফ্রিজ সহ বর্তমান ও সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতারা। রিপাবলিকানদের জবাব দিতে ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটের কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের কথাও বিবেচনা করছেন তারা। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিসম এরই মধ্যে রিপাবলিকানদের সতর্ক করে বলেছেন, টেক্সাস যদি তাদের আসন পুনর্নির্ধারণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তবে তিনি ক্যালিফোর্নিয়াতেও একই কাজ করবেন। ডেমোক্রেটদের জন্য পাল্টা লড়াইয়ের এটি একটি ভালো কৌশল হতে পারে বলে মনে করেন পেটি ওরার্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।